আচ্ছা, আমরা আজকে কেমিস্ট্রি চ্যাপ্টার 5 যেটা রাসায়নিক বন্ধন সেটা দেখব। আর এই চ্যাপ্টারের নোট মেবি আছে আমার কাছে, তবে এখন যেগুলা লিখে দিব এগুলা যেগুলা লিখাবো এগুলা লিখিস, ওকে? তারপরে নোট যদি আমি দিয়ে দিই তখন ওগুলা এক্সট্রা তুলিস, সমস্যা নেই। আচ্ছা, তো ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন, এই যোজ্যতা ইলেকট্রন এটা বলতে আমরা যেটা বুঝতেছি যে একটা পরমাণুর একদম সর্বশেষ শেলের মধ্যে যতগুলা ইলেকট্রন আছে, তো পরমাণুর সর্বশেষ শেলের মোট ইলেকট্রন সংখ্যা, এইটাকে তার যোজ্যতা ইলেকট্রন বলি, অথবা এটার ইংলিশটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। তো আমরা এখন যতবার এই জিনিসটা সংক্ষেপে লিখবো, এই ভিই দিয়ে লিখবো, ভ্যালেন্স ইলেকট্রন, ওকে? আচ্ছা, তো এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। আর এই যোজ্যতা ইলেকট্রন আর যোজনী জিনিসটা ডিফারেন্ট, যেটা হচ্ছে শুধু যোজ্যতা অথবা ভ্যালেন্সি। তো পরের জিনিসটা হচ্ছে যোজ্যতা বা যোজনী, যেটাকে বলা হয় ভ্যালেন্সি, বা এটাকে আমরা শুধু ভি দিয়ে এখন বুঝাবো আর কি, ওকে? তো এটা হচ্ছে ধাতুর ক্ষেত্রে হচ্ছে সর্বশেষ শেলের ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা, সেইটা হবে তার যোজনী। সেটাই যোজ্যতা ইলেকট্রনের মতোই চলে আসতেছে অনেকটা। আর যদি অধাতু হয়, অধাতুর ক্ষেত্রে মানে নর্মালি এভাবে বের করা যায়, অধাতুর ক্ষেত্রে হচ্ছে সর্বশেষ শেলের বিজোড় ইলেকট্রন সংখ্যা, মানে আমার এই বিজোড় ইলেকট্রন গুলা কোনটা কোনটা আছে সেটা দেখা লাগবে, বিজোড় ইলেকট্রন। তাহলে ধাতুর ক্ষেত্রে হবে সর্বশেষ শেলের মোট ইলেকট্রন সংখ্যা, আর অধাতুর ক্ষেত্রে হবে সর্বশেষ শেলের বিজোড় ইলেকট্রন সংখ্যা। এটাকে তার যোজনী বলবো। যদিও যোজনীর এক্সাক্ট সংখ্যা মানে সংজ্ঞাটা যদি দিতে যাই, ব্যাপারটা এরকম যে একটা পরমাণু বা একটা মৌলের পরমাণু আরো কয়টা পরমাণুর সাথে যুক্ত হইতে পারবে সেইটার ক্ষমতা। তো এই ক্ষমতাটাকে আগে কয়টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হইতে পারে অথবা কয়টা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হইতে পারে, এইভাবে সংজ্ঞাটা দেওয়া হইতো যে কোনো একটা পরমাণু কয়টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হইতে পারে, সেটা হচ্ছে তার যোজনী। যদি সে অধাতু হয়, আর মানে কখনো কখনো যদি ধাতু হয়, তাহলে ধাতুর ক্ষেত্রে এরকম ছিল কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারে। এরকম যেমন ধর, তো আগের সংজ্ঞাটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করতেছি যে অক্সিজেন, এটার যোজনী কত হবে? আমরা জানি অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে H2O গঠন করতে পারে, তাহলে অক্সিজেনের যোজনী 2। একইভাবে সোডিয়ামের যোজনী কত হবে? ওয়ালাইকুম আসসালাম। সোডিয়ামের যোজনী কত হবে সেইটা কয়টা ক্লোরিনের সাথে সে যুক্ত হতে পারে? একটার সাথে। এরকম ম্যাগনেসিয়াম দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে। এটা ছিল পুরাতন সংজ্ঞা। তো আমরা এখন ওভাবে না শিখে আমরা এইটা দিয়েই বের করতে পারবো যে সাধারণত ধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের বা সর্বশেষ শেলের ইলেকট্রন সংখ্যাগুলোকে আমরা বলি তার যোজনী, আর অধাতুর ক্ষেত্রে সর্বশেষ শেলের বিজোড় ইলেকট্রন সংখ্যাগুলো হচ্ছে তার যোজনী। আরো যদি মানে আর কি কি বলবো, ব্রিফলি বলতে চাই, বা বেটার ওয়েতে যদি আরো ডেসক্রিপশনটা দিতে চাই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে: একটা ধাতু যতগুলা ইলেকট্রন ত্যাগ করে বন্ধন গঠন করে সেটা হচ্ছে তার যোজনী। এরকম একটা ইলেকট্রন যতগুলো ইলেকট্রন গ্রহণ করে অথবা শেয়ার করে বন্ধনে আবদ্ধ হয়, সেইটা হচ্ছে তার যোজনী। তো অনেকভাবে সংজ্ঞাটা দেওয়া যায়, তোদের বই থেকে দিতে পারিস অথবা টেস্ট পেপার গাইড, যেটা ভাল লাগে একটা দিলেই হচ্ছে, কিন্তু ঠিকঠাক লিখিস। আচ্ছা, এইবার আসি আমাদের
এই যোজনী এটা আমরা তাহলে এতক্ষণ যে সংজ্ঞা পড়লাম সেই অনুযায়ী একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা যদি একটা ধর নাইট্রোজেন পরমাণু, নাইট্রোজেনের হচ্ছে 7, তো এটার ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p3 নরমালি এরকম। তো এই নরমাল যে 2p3 বা এখন যদি বলি নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন কত, মানে ভিই সেটা কত, এটা যদি বের করতে হয় আমাকে দেখতে হবে এই পুরা সর্বশেষ শেলটা। তার বাইরের শেল হচ্ছে 2 নাম্বার শক্তি স্তর। এই 2 নাম্বার শেলে তার টোটাল ইলেকট্রন আছে 5টা, তার মানে ওর ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5। আর তার যোজনী কত এইটা জানার জন্য আমাকে এটাকে ভেঙে লিখতে হবে। 1s2 2s2 2px1 2py1 2pz1। আমরা জানি যে এখানে এভাবে থাকে, আমরা জানি পি অরবিটাল আবার 3টা এবং ওই 3টার মধ্যে একটা একটা করে ইলেকট্রন থাকে। তো এবার যোজনী দেখার জন্য আমার অবশ্যই এটাকে ভেঙে দেখতে হবে, কারণ এটা একটা অধাতু। তো অধাতুর ক্ষেত্রে সর্বশেষ শেল মানে এই 2 নাম্বার শক্তি স্তর, এখানে কয়টা বেজোর ইলেকট্রন আছে, 1টা 2টা 3টা বেজোর ইলেকট্রন আছে, তাইলে এইটা হবে তার যোজনীটা হবে 3। ওকে, তাইলে তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5 আর যোজনী হচ্ছে 3। আচ্ছা, এভাবে নাইট্রোজেন গেল। এখন যদি আমরা একটা ধাতু নিই, ধর আয়রন নিব, আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে লাস্টের শেলে এরকম আসে 3d6 4s2, মানে লাস্টে এরকম হয়। এইখানে আর্গন পর্যন্ত লিখলাম মানে 18, তারপরে হচ্ছে 3s2 3p6 3d6 4s2 এরকম হয়। সরি, এটুকে আর্গন। ওকে, আর্গন 19 20 আর হচ্ছে 26। এই যে 26টা ইলেকট্রন আছে আয়রনের, এই 26টা ইলেকট্রনের আমার দেখতে হবে, সে যেহেতু ধাতু তার মানে আমার শুধু সর্বশেষ শেলের যে 2টা ইলেকট্রন, এই ক্ষেত্রে আয়রনের যোজনী হচ্ছে 2। তবে একাধিক যোজনীও দেখাইতে পারে কোনো মৌল, সেটা আমরা আসবো পরে। তারপরে এরকম ধর যদি ম্যাগনেসিয়াম বলা হয়, ম্যাগনেসিয়ামের হচ্ছে 12 1s2 2s2 2p6 3s2। হ্যাঁ, ধাতুর ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন আর যোজনী একই হবে। ধাতুর ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন আর যোজনী একই। ওই কিছু কিছু ব্যতিক্রম ছাড়া যেগুলা পরিবর্তনশীল যোজনী দেখায়, যেমন হচ্ছে ওই ডি ব্লক মৌলগুলা মেইনলি এদের একাধিক যোজনী থাকে। তো ওইসব ব্যতিক্রম ছাড়া নরমালি, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম, এইটার হচ্ছে বাইরের শেলে আছে 2টা ইলেকট্রন, তার মানে তার যোজ্যতা ইলেকট্রন ভিই 2 আর একই সাথে তার যোজনী 2। এই ক্ষেত্রে আমাদের ওটা দরকার হচ্ছে না, তার বাইরের শেলে ইলেকট্রন কয়টা বেজোর আছে বা এরকম, এটা আমাদের দেখা দরকার হচ্ছে না। তো এটা যোজ্যতা ইলেকট্রন আর যোজনী ব্যাপারটা আমরা কিছুটা ক্লিয়ার হয়েছে আশা করি। এইবার আরেকটা ব্যাপার, যে একই পরমাণু একাধিক যোজনী দেখাইতে পারে, সেটা ডিপেন্ড করে তার তাপমাত্রা কিরকম আছে সেটার উপরে, বা কার সাথে সে যুক্ত হইতে যাচ্ছে এটার উপরে। তো এখন এইরকম ভাবে, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ অধাতুর এখন আমি অধাতু নিয়েই বেশি ডিসকাশনটা করব বলতেছি। দাঁড়া, যেমন ধর কার্বন, এখন আমরা পরিবর্তনশীল যোজনী নিয়ে বলতেছি, পরিবর্তনশীল যোজনী। কোন মৌল যদি একাধিক যোজনী প্রদর্শন করে তখন তার যোজনীকে আমরা পরিবর্তনশীল যোজনী বলি। কোন মৌল একাধিক যোজনী প্রদর্শন করলে তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে।
ওকে, এরকম কিছু অধাতুর এই বেশিরভাগ ক্ষেত্রে আর ডি ব্লক মৌলগুলো এরকম পরিবর্তনশীল যোজনী দেখায়। যেমন একটু আগে আয়রন বললাম, আয়রন কখনো 2 দেখায়, কখনো 3ও দেয়। তো ধর কার্বনের 2 যোজনী আছে, 4 যোজনীও আছে, সে কখনো 2 যোজনীও দেখাইতে পারে, 4 যোজনীও দেখাইতে পারে। তো সেইটা যদি আমরা দেখাইতে যাই তাহলে আমাদের কার্বন হচ্ছে অধাতু, তাহলে ফার্স্ট আমরা ইলেকট্রন বিন্যাস করি। এটা লেখা হয়েছে রে সবার? কোনো মৌলে একাধিক যোজনী প্রদর্শন করলে তার যোজনীকে আমরা পরিবর্তনশীল যোজনী বলি। তো যেমন ধর কার্বন 6, এটা ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p4। তো এখন আসি আগে কার্বনের সরি 2p2 1s2 2s2 2p2 তাকে ওই মৌলের পরিবর্তনশীল বা ওই একাধিক যোজনী প্রদর্শন করলে তাকে পরিবর্তনশীল যোজনী বলে। আচ্ছা, 1s2 2s2 আর হচ্ছে 2p2, এটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস। এখন এই কার্বনের ইলেকট্রন বিন্যাসের মধ্যে সর্বশেষ শেলে টোটাল 4টা ইলেকট্রন আছে, তাহলে এটার যোজ্যতা ইলেকট্রন ভিই যেটা, সেটা হবে 4। এখন এর যোজনী বের করতে চাই আমরা। যোজনী যদি বের করতে চাই তাইলে আগে ভেঙে ইলেকট্রন বিন্যাসটা লিখি, যেহেতু সে অধাতু। 1s2 2s2 2px1 2py1 2pz0, এটা আমি লিখে রাখলাম। কেন লিখলাম একটু পরে বুঝাবো। যে 2pz এর মধ্যে কোনো ইলেকট্রন নাই, তার এই যে এখানে 2টা আছে পিতে, আমরা জানি প্রত্যেকটা আগে একটা একটা করে যাবে। তো এখন এই অবস্থায় দেখলে তার লাস্টের শেল হচ্ছে এই পুরাটা, এটার মধ্যে বিজোড় ইলেকট্রন আছে এখন 2টা, তার মানে এই অবস্থায় তার যোজনী হচ্ছে 2। এই অবস্থায় তার বিজোড় ইলেকট্রন বাইরের শেলে 2টা, তার মানে তার যোজনী হচ্ছে 2। এখন আমরা এটাকে যদি তাপ দেই, কার্বনটাকে যদি তাপ দেই বা উত্তেজিত অবস্থা বলি, যেটাকে আমরা স্টার সাইন দিয়ে দেখাই, এই তাপটা আমরা বাইরে থেকে দিতে পারি অথবা ঘর্ষণের মাধ্যমে, আই মিন 2টা পরমাণু যখন একটা আরেকটার সাথে সংঘর্ষ হবে, সেই সংঘর্ষের ফলে তখন উৎপন্ন তাপের মাধ্যমে হইতে পারে। তখন কি হবে, আমরা এই যে ইলেকট্রন এইখানে বাইরের শেলে, সবসময় বাইরের শেলে, এটা একটু খেয়াল রাখা লাগবে, সবসময় বাইরের শেলে এই উত্তেজিত অবস্থায় বাইরের শেল থেকে জোড়া ভেঙে ইলেকট্রন কোনো একটা অরবিটাল যদি ফাঁকা থাকে, মানে ওই শেলের মধ্যেই যদি ইলেকট্রন কোনো একটা অরবিটাল ফাঁকা থাকে, বাইরের শেলের মধ্যেই কাহিনীটা ঘটবে। এরকম হবে না তার আগের শেল থেকে, এরকম কাহিনী হবে না। কারণ আমরা বলছিলাম তাপটা বাইরের শেলেই লাগে, বা ওই ঘর্ষণের ফলেও যে তাপটা আসবে সেটা বাইরের শেলেই হবে। তাহলে এই ক্ষেত্রে 1s2, এখানে একটা জোড়া আছে, এই ইলেকট্রনটা জোড়া ভেঙে এই 2pz-টা যে খালি ছিল এখানে চলে যাবে তাপ পাওয়ার কারণে। তাপ উত্তেজিত অবস্থায় এই বাইরের শেলের জোড়াটা ভেঙে সেটা বাইরের শেলে যদি কোনো ফাঁকা অরবিটাল থাকে সেখানে চলে যাবে। তাহলে এখন বাইরের শেলে টোটাল বীজের ইলেকট্রন কয়টা আসতেছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে এইবার তার যোজনী হচ্ছে 4। তাহলে কার্বন 2টা যোজনী দেখাইতে পারে, কখনো সে 2 দেখায়, কখনো সে 4 দেখায়। যেমন CS2, এটা হচ্ছে আচ্ছা CS2 এভাবে, এটা অ্যাকচুয়ালি না, কার্বনের ধর সিও কার্বন মনোক্সাইড যেটা, এখানে কার্বনের যোজনী হচ্ছে 2। কার্বন মনোক্সাইডের মধ্যে কার্বনের যোজনী 2, মানে কার্বনেরও 2 অক্সিজেনেরও 2, এই 2টা কাটাকাটি গিয়ে CO আসছে। আর যদি আমরা CH4 চিন্তা করি অথবা CO2 চিন্তা করি, এখানে কার্বনের যোজনী 4। এই যে অক্সিজেনের 2 কার্বনের 4 ছিল, কাটাকাটি গিয়ে 2 হয়েছে, বা এখানে হাইড্রোজেনের 1 কার্বনের 4। তার মানে কার্বন একই সাথে কখনো যোজনী 1 দেখাইতে পারে, কখনো যোজনী 2 দেখাইতে পারে। তাহলে সুতরাং কার্বন 2 ও কার্বন 2 ও 2 এবং 4 যোজনী দেখায়, কারো বুঝতে প্রবলেম হলে বলিস।
এখানে একটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, যে সব সময় বাইরের শেলে এই ব্যাপারটা হবে। বাইরের শেলের যদি কোনো জোড়া থাকে সেইটা ভেঙে বাইরের শেলেরই কোনো ফাঁকা অরবিটালের মধ্যে যাবে। ওকে, তাহলে যাইতো না, তাহলে এটা হইতো না। এটাও আমি আসতেছি, একটু পরে আসতেছি। ধর ফসফরাস, ফসফরাস এরকম আরো যারা পরিবর্তনশীল যোজনী দেখে, এরকম কয়েকটা দেখাচ্ছে। ফসফরাস সেটা হচ্ছে 15। তো এইটার ইলেকট্রন বিন্যাস করলে এরকম আসতেছে 1s2 2s2 2p6 3s2 3p3। তো এটার ভ্যালেন্স ইলেকট্রন আগে বের করি। ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে বাইরের শেলে টোটাল কয়টা আছে? 5। তার মানে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5। বাইরের শেলে টোটাল 5টা ইলেকট্রন আছে। এবারে যোজনী কত স্বাভাবিক অবস্থায়, মানে যখন আমি কোনো তাপ টাপ দিচ্ছি না, সেটা বের করার জন্য যেহেতু সে অধাতু, তাইলে আমার এটার ইলেকট্রনের জোড়া ভাঙি। 3s2, এইখানে যে 3p, মানে আর কি ভেঙে লিখতেছি 3px1 3py1 3pz1। তো নরমালি এখন মানে এখন সে নরমাল অবস্থায় তার যোজনীটা কত, এটা হচ্ছে তার বাইরের শেল, তার মানে তার যোজনী হচ্ছে 1 2 3। বিজোড় হচ্ছে 3টা ইলেকট্রন, তার যোজনী হচ্ছে 3। আর সব সময় কিন্তু তার ভ্যালেন্স ইলেকট্রন 5টাই থাকবে, ওটা কখনো চেঞ্জ হবে না। যোজনী চেঞ্জ হতে পারে কিন্তু যোজ্যতা ইলেকট্রন সবসময় সেম থাকে। আচ্ছা, এখন আমি এখানে একটা জোড়া আছে, এখানে কোনো অরবিটাল কি ফাঁকা আছে যাওয়ার মতো? আছে, কিন্তু আমি লিখি নাই, কারণ 3 নাম্বার শেলে এস থাকে, পি থাকে, ডি থাকে। সো এইখানে ডি অরবিটালটা ফাঁকা আছে, 3d0। এটা কিন্তু ফাঁকা হয়ে আছে এখনো, এবং আমরা জানি ডি এর আরো 5টা ঘর আছে। তো এইটাকে আমরা 3d1 3d2 3d3 4 5 এভাবে দেখাইতে পারি, মানে ওই যে নামগুলো যদি না লিখতে চাই, অথবা আমরা ওই যে 5টার যে নাম লিখে দিছিলাম ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, ওভাবেও লিখতে পারি, যেভাবে সুবিধা হয়। তো এখন আমি যদি তাপ দেই, তাহলে এই ইলেকট্রনটা বাইরের শেলের এই জোড়া ইলেকট্রনটা, এইটা সিঙ্গেল হয়ে একটা ইলেকট্রন ওখানে চলে যাবে। তাহলে এই যে স্টার সাইন দিলাম, তাহলে 1s2 2s2 2p6, এই 3s1 হয়ে যাবে, 3px1 3py1 3pz1 আর 3d1 হয়ে যাবে। তাইলে এখন যদি আমরা লাস্টের শেলের দিকে তাকাই, আমাদের টাইম প্রায় শেষ, আবার জয়েন দে। ওকে, এখন যদি আমরা লাস্টের শেলের দিকে তাকাই, তাহলে লাস্টের শেলে বিজোড় ইলেকট্রন হচ্ছে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে এবার যোজনী চেঞ্জ হয়ে গেছে। যোজ্যতা ইলেকট্রন কিন্তু এখনো 5ই আছে। যোজ্যতা ইলেকট্রন কখনোই চেঞ্জ হবে না, যোজনী চেঞ্জ হইতে পারে। তো এখন যোজনী হয়ে গেছে তার 5। তার মানে ফসফরাসের 2টা যোজনী আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। তো সে অনুযায়ী ফসফরাসের আমি 2টা উদাহরণ দেখা দিচ্ছি, যে সে PCl3 গঠন করতে পারে। দ্বারা বলতেছি PCl3 হইতে পারে, তারপরে হচ্ছে PCl5। PCl3 PCl5 এরকম 2টা উদাহরণ। মানে ইলেকট্রনকে অনেক বেশি তাপ দিয়ে, মানে পরমাণুকে ইলেকট্রন, আমরা এখন যেগুলা নিয়ে কথা বলতেছি এগুলা হচ্ছে নর্মালি ওই বিক্রিয়ার সময় স্বাভাবিক তাপে যে ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয়, সেটা অনেক হিউজ পরিমাণ তাপ দিয়ে তুই ইলেকট্রন যে বের করতে এক স্তর থেকে আরেক স্তরে নিতে পারবি না এরকম না, কিন্তু সেটা অনেক বেশি হিউজ পরিমাণ তাপ লাগবে। ধর এখান থেকে কেউ যদি ইলেকট্রনগুলোকে বের করে আনতে চায়, একে হচ্ছে এই ইলেকট্রনগুলা এই জোড়া অবস্থায় আছে, জোড়াপূর্ণ, এবং তারা ভিতরের দিকে, সবগুলা বাইরের ইলেকট্রনগুলোকে একটা একটা করে সরায়, মানে এটা অনেক কঠিন একটা ব্যাপার। কারণ ধর একটা করে ইলেকট্রন যখন পরমাণু থেকে তুই বের করে ফেলতেছিস,
বা যদি কখনো সরে যায়, তখন যে অবস্থাটা হবে ওই পরমাণুর আকার আরো চেপে আসবে, কারণ একটা ইলেকট্রন চলে গেলে বাইরে ইলেকট্রন কমে গেছে, ভিতরে হচ্ছে প্রোটন। তো প্রোটনগুলা এখন ধর সোডিয়ামের আমি একটা ইলেকট্রন সরাই ফেললাম বাইরের শেল থেকে, তারপরে যদি আরেকটাকে সরাই ফেলতে যাই তখন সোডিয়ামের আকার আগের তুলনায় ছোট হয়ে গেছে, আকর্ষণ আরো বেড়ে গেছে, কারণ বাইরের শেলে ইলেকট্রনটা চলে যাওয়া মানে এখন ভিতরে প্রোটন আছে 11টা, বাইরে ইলেকট্রন আছে 10টা, তাহলে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে আরো শক্তভাবে আকর্ষণ করবে। তো ওই পরের ইলেকট্রনটা সরানো অনেক কঠিন, অনেক তাপ দেওয়া লাগে, তারপরে ওইটা সরানোর পরে আরো তাপ দেওয়া লাগে, এরকম ব্যাপারটা। সো ওই এত হিউজ পরিমাণ তাপ নিয়ে আমরা বা শক্তি নিয়ে আমরা কখনোই আলোচনায় যাচ্ছি না, কিন্তু পসিবল না এরকম না, করা যাবে। আচ্ছা, না আমাদের দরকার নেই। আচ্ছা এখন আসি, তো আমাদের সবসময় খেয়াল রাখবো যে বাইরের শেলে ইলেকট্রনটা জোড়া থাকলে সে জোড়া ভাঙবে তাপ দিলে বা উত্তেজিত অবস্থায় নিলে, সেটা তখনই জোড়া ভাঙবে, তার শর্তটা এটা যে আরেকটা অরবিটাল ফাঁকা থাকতে হবে যাতে সে সহজে ওখানে যেতে পারে। আচ্ছা এইবার আসি, এই যে PCl3, এইখানে ফসফরাসের যোজনী 3, আমি এই যে এখন যে কয়টা লিখে দিব তোদের মোটামুটি এই কয়টাই লাগবে আর কি, পরিবর্তনশীল যোজনী কারা দেখায় মানে অধতর মধ্যে আমি সবগুলাই করে দিচ্ছি। তো ফসফরাস এরকম 3 দেখাইতে পারে, এরকম 5 দেখাইতে পারে। ওকে, আচ্ছা এবার আসি সালফার। সালফার ওই কাজটা করে, তো আমি এইখানেই ঠিক করতেছি জিনিসটা। সালফারের হচ্ছে, তার মানে ফসফরাসের দুইটা 3 আর 5, সালফারের 16 যদি ইয়া হয়, তার প্রোটন সংখ্যা হয়, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে 3p4। তার মানে সালফারের বাইরের শেলে টোটাল 6টা ইলেকট্রন আছে, তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6, তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। তাহলে এবার এটাকে যদি ভেঙে লিখি তাহলে এরকম অবস্থা হবে, এইটা হয়ে যাবে 3px2, 3px2 py1 pz1। মানে নিয়মটা ছিল ফার্স্টে আগে প্রত্যেকটাতে একটা একটা করে ইলেকট্রন দিয়ে, আরো যদি থাকে এখানে যে 4 আছে আগে এটাই আসবে। ডিতে কিন্তু আমরা আগেই যাব না, কারণ স্বাভাবিক অবস্থায় ডিতে ইলেকট্রন প্রবেশ করে না, স্বাভাবিক অবস্থায় আগে 4 এসে যায় তারপরে ডিতে আসে, আমরা এটা জানি। আচ্ছা তাহলে এই অবস্থায় তার যোজনী কত, মানে যখন কোনো তাপ দেই নেই, নর্মাল সালফার আছে, যেহেতু সালফার অধাতু তাকে ভেঙে লিখলে এরকম অবস্থা দাঁড়াচ্ছে। এখন এই স্বাভাবিক অবস্থায় তার যোজনীটা কত, আর যোজনী হচ্ছে 2টা বিজোড় ইলেকট্রন আছে, সো যোজনী হবে 2। এইবার সালফারের বাইরের শেলে 2টা জোড়া আছে, এতক্ষণ যতগুলা লিখতেছিলাম সবগুলোর বাইরের শেলে একটা জোড়া ছিল, সালফারের মধ্যে 2টা জোড়া আছে। তো আমি যদি তাপ দেই 2টা জোড়াই ভাঙবে, কিন্তু ফার্স্টে কোনটা ভাঙবে, যে বাইরের দিকে আছে তার গায়ে আগে তাপ লাগবে, ব্যাপারটা এরকম, আগে এই জোড়াটা ভাঙবে। তো সালফারে যদি তাপ দেই প্রথমে ওই জোড়া ভাঙবে, মানে কিরকম অবস্থা হবে, 3s2 থাকবে, px এর জোড়াটা ভাঙবে 3px, এটা 1 হয়ে যাবে, 3py1, 3pz1, আর ওই d তে একটা চলে যাবে, 3d 1 একটা চলে যাবে। এখনো তার একটা জোড়া কিন্তু রয়ে গেছে। এইবার সালফারের যোজনী হচ্ছে 4, বিজোড় ইলেকট্রন 1টা 2টা 3টা 4টা, তাহলে ওর বাইরের শেলে জোড়া ছিল 2টা, তার মধ্যে একটা জোড়া আগে ভাঙলো, বাইরের দিকে যেটা সেটা আগে ভাঙবে, এবং ভেঙে যেহেতু ডি অরবিটাল তার ফাঁকা আছে সেখানে চলে গেছে। এখনো তার কিন্তু আরো একটা জোড়া ফাঁকা আছে, এবং তার অরবিটালও এখনো ফাঁকা আছে, কারণ আমরা জানি ডি তে টোটাল 5টা অরবিটাল থাকে। তো আমরা এখন এই যে ডি এর যেহেতু 5টা অরবিটাল থাকে, আমরা চাইলে নাম দিয়ে দেখাইতে পারবো। বলছিলাম যে ডি এর 5টা অরবিটালের নাম এরকম ছিল, DXY, DYZ, DZX, আমরা যখন অরবিটাল পড়ছিলাম তখন বলছিলাম। আর একটা হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে জেড স্কোয়ার। এরকম ডি এর 5টা অরবিটাল এরকম ছিল। যদি তোদের পেইন মনে হয় এটা মনে রাখতে, তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারবো, D1, D2, এগুলা কিন্তু আবার ইলেকট্রন ভাবিস না, এগুলা হচ্ছে জাস্ট D3, D4, D5। যদি তোদের মনে হয় যে আমি নাম লিখবো না, এভাবে লিখবো। আর কেউ যদি তাও না লিখতে চায়, সে 5বার D3D এভাবে 5বার লিখবে, কোনো সমস্যা নেই, মানে এই সব ক্ষেত্রে মানে তোদের জন্য এইটুকু ছাড় দেওয়া হবে, সমস্যা নেই। তো আমরা এখানে 3D একবার আসছে, তো এটাকে আমরা 3D1 দিলাম। কেউ চাইলে যদি এভাবে লিখতে চায় সে আগে লিখবে, অবশ্য নর্মালি আগে এইটাতেই যায়, জেড স্কোয়ারে যায়, তারপর এটাতে যায়, তারপর এগুলাই যায়। ওকে,
কিন্তু তোরা যদি আগে ডিএক্স ওয়াই ওয়াই জেড এগুলা লিখিস, ডিএক্স ওয়াই লিখিস, স্যাররা মাইন্ড করবে না। তো তোরা ঝামেলা এড়াইতে চাইলে ওখানে 1 2 দিতে পারিস, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাইলে এটা কেবল একটা জোড়া ভাঙছে, তো সালফার আরো যোজনী দেখাইতে পারবে। এখন ব্যাপার হচ্ছে এর মানে সালফারকে আরেকটু তাপ দেওয়া হচ্ছে, কিন্তু এখানে স্টার একটাই থাকবে, স্টার আর দুইটা দেওয়া লাগবে না। ওকে, স্টার একটাই, 1s2 2s2 2p6। এইবার এই জোড়াটা ভাঙবে, 3s1 হয়ে যাবে, 3px1 3py1 3pz1 3d। পাঁচটা থাকে, একটার মধ্যে আগে গেছিল, আরো এখন ওই যে বাকিগুলা রয়ে গেছে, তো 3d2 এইখানে আবার 1। ওকে, তাইলে এইবার টোটাল বিজোড় ইলেকট্রন তার বাইরের শেলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তার মানে ওর যোজনী এবার 6। তার মানে সালফারের তিনটা যোজনী হয়, 2 4 6। সালফার তিনটা পরিবর্তনশীল যোজনী দেখায়, 2 4 6। আমরা এটার যদি উদাহরণ দেখি, একটা হচ্ছে H2S, এটার মধ্যে সালফারের যোজনী 2, এই যে হাইড্রোজেনের 1 সালফারের 2। তারপর হচ্ছে SO2, এটার মধ্যে সালফারের যোজনী 4, মানে এরকম ব্যাপারটা, এই কাটাকাটি করে এটা আসছে, সালফারের যোজনী 4 আর অক্সিজেনের যোজনী 2। আর SO3, এটার মধ্যে সালফারের যোজনী 6, এই অক্সিজেনেরটা 2, সালফারের 6, কাটাকাটি করে ওটা আসছে। তার মানে সালফার এরকম একাধিক যোজনী দেখাইতে পারে, সে 2 4 এবং 6 দেখায়। ওকে, এরকম আরো দুইটা আছে, না সরি, আর দুইটা না, আর একটা হইলেই তোদের হবে, সেটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনেরটা এখন আমরা দেখি, আসলে পরীক্ষা এগুলাই আসবে আমি যেগুলা দেখাচ্ছি। ক্লোরিনেরটা দেখবো এবার। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা এরকম, 1s2 2s2 2p6 3s2 3p5। ওকে, তো এইটার নর্মাল অবস্থায় যে বাইরের শেলে যে যোজ্যতা ইলেকট্রন সেটা হচ্ছে 7টা। আরেকটা ব্যাপার খেয়াল কর, যোজনী বাড়তে বাড়তে সর্বোচ্চ যোজ্যতা ইলেকট্রন পর্যন্ত যাচ্ছে, এর বাইরে আর যাচ্ছে না। যেমন সালফারের যোজ্যতা ইলেকট্রন ছিল 6, তো ওরকম ওর যোজনী 2 4 6, এর উপরে আর যাচ্ছে না। এরকম এইটারও তার মানে 7-এর উপরে আর যাবে না। তাহলে আসি, প্রথমে দেখি ওর নর্মাল অবস্থায় তার যোজনীটা কত, সেটার জন্য আগে আমাদের এটাকে ভেঙে ইলেকট্রন বিন্যাস করা লাগবে। আচ্ছা, আমি বারবার আর পুরাটা লিখতেছি না, এই পর্যন্ত ডট দিলাম, এখানে লিখতেছি 3s2 3px 3py 3pz। নিয়ম হচ্ছে আগে প্রত্যেকটা একটা একটা করে দিতে হয়, পরে আবার বাকি থাকলে সেটা তো তাতে এরকম দাঁড়াবে, এটা 2 এটা 2 আর এটা 1 হবে। ওকে, আচ্ছা, তো স্বাভাবিক অবস্থায় তার বাইরের শেলে বিজোড় ইলেকট্রন হচ্ছে একটা, তার মানে তার যোজনী হচ্ছে 1। তার কিন্তু এখনো 3D ফাঁকা আছে, এবং 3D ওরকম 5টা ফাঁকা আছে। তাহলে আমরা যদি এটাকে উত্তেজিত অবস্থায় নিই, তখন এইখান থেকে একটা ইলেকট্রন ফার্স্ট, সরি এটা না, এই বাইরেরটা ফার্স্টে জোড়া ভাঙবে, 3pz2। বাইরেরটা, সরি কি লিখলাম, এই বাইরেরটা আই মিন 3py, যেটা 3py, এক্স এরটা থাকবে এস এরটাও থাকবে, 3py এর জোড়াটা ভাঙবে, ভেঙে 3pz1, এই 3d এটাকে 1 আকারে দিলাম, এটাই ফার্স্টে একটা ইলেকট্রন চলে গেল। এবার বাইরের শেলে বিজোড় ইলেকট্রন টোটাল একটা দুইটা তিনটা, তার মানে তার যোজনী হচ্ছে 3। এবার এখনো তার আরো দুইটা জোড়া বাদ আছে, এবং তার ডি অরবিটালও এখনো ফাঁকা আছে। তার মানে এইবার এই অবস্থাটা হইতে পারবে, 3s2 থাকবে, এটা আগে ভাঙবে, 3px1 3py1 3pz1 3d1, এটা আগে থেকেই ছিল। এবার 3d2 যেটা ফাঁকা আছে সেটাই চলে যাবে। এবার বাইরের শেলে টোটাল বিজোড় ইলেকট্রন হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার মানে
যোজনী হচ্ছে 5। এবার লাস্ট যে জোড়াটা আছে সেটাকেও ভাঙা যাবে। এই 3s1 3px1 3py1 3pz1 3d1 এটাই 1 3d2 এটাই 1 3d3 এটাতে এই এস এর জোড়াটা চলে আসছে। এবার টোটাল বিজয়ের ইলেকট্রন 7টা, তার যোজনী 7ও হবে। তার মানে ক্লোরিন 1 3 5 7 এই কয়েকটা যোজনী দেখাইতে পারে। তো সেগুলোর একটু উদাহরণ দেই। একটা হচ্ছে HCl, যেমন এখানে হচ্ছে ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এরকম ধর Cl2O7, এই যৌগের মধ্যে ক্লোরিনের যোজনী হচ্ছে 7 আর অক্সিজেনের যোজনী 2। এরকম 3 5 এগুলা দিয়েও দেখানো যাবে। তোদের দরকার হবে না, তোদের সর্বোচ্চ এটার সাথে পরিচয় হবে আর কি, আর বাকি যৌগগুলা দরকার নাই। আচ্ছা, এখন আসি এই যে ক্লোরিনের বিভিন্ন ইয়া দেখলাম আমরা, তার মানে ক্লোরিনের 4টা যোজনী পাইলাম, 1 3 5 7। তো এখন আজকের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে এই পরিবর্তনশীল যোজনী যাদের আছে, এই তারা একই সময়ে তো আর 2টা যোজনী দেখাচ্ছে না, যে কোনো একটা যোজনী দেখাচ্ছে। তো যে যোজনীটা দেখাচ্ছে সে তখন কোনো একটা যৌগের মধ্যে, সেইটাকে বলবো তার কার্যকর যোজনী। মানে ব্যাপারটা এরকম। তাহলে এইবার যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে কার্যকর যোজনী। মানে HCl এ ক্লোরিনের কার্যকর যোজনী, কার্যকর যোজনী সেটা কত, সে কত দেখাচ্ছে। আই মিন পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট কোনো মৌল কোনো একটা যৌগে যে যোজনী প্রদর্শন করে সেটাকে বলি তার কার্যকর যোজনী, যেটা সে দেখাচ্ছে। তাহলে এখন সে 1 দেখাচ্ছে, তার মানে তার কার্যকর যোজনী হচ্ছে 1। আর সে কতটুকু দেখাচ্ছে না, সে দেখাইতে পারতো সর্বোচ্চ 7, দেখাচ্ছে 1, সে ঢেকে বা আড়াল করে রাখছে কতখানি যোজনী, 6। ওটাকে বলি তার সুপ্ত যোজনী। তার মানে এই HCl এর মধ্যে Cl এর সুপ্ত যোজনী হবে যেটুকু সে দেখাচ্ছে না বা হাইড করে রাখছে যেটুকু, সেটা হচ্ছে 7। সে সর্বোচ্চ দেখাইতে পারতো, আর দেখাচ্ছে এখন 1, মানে সে এই 6 সুপ্ত অবস্থায় রেখে দিছে। তার মানে তার সুপ্ত যোজনী হচ্ছে 6। তাহলে সুপ্ত যোজনী কিভাবে বের করব, সর্বোচ্চ যোজনী থেকে বিয়োগ দিব কার্যকর যোজনীকে। এরকম এইখানে ওর কার্যকর যোজনী হচ্ছে, ক্লোরিনের কার্যকর যোজনী এই যৌগের মধ্যে যদি এই যৌগের জন্য দেখাই, এইখানে কার্যকর যোজনী হচ্ছে 7, সে দেখাচ্ছে 7, আর দেখাচ্ছে 7, সে সর্বোচ্চ দেখায়ও, তার সর্বোচ্চ যোজনীও 7, তার মানে তার সুপ্ত যোজনী এখানে 0। ওকে, তাহলে সুপ্ত যোজনী হবে সর্বোচ্চ যোজনী আর কার্যকর যোজনীর পার্থক্যটাকে আমরা বলি সুপ্ত যোজনী। কারো এটুকু কোনো প্রবলেম আছে? সুপ্ত যোজনী। আচ্ছা, এখন তোদের কয়েকটা মৌলের যোজনী মুখস্থ রাখা লাগবে যে কয়টা আছে নরমালি। তো এরকম আমি কয়েকটা একটু লিখে দিই। যেগুলা বেশি তোদের লাগবে, দরকার হবে এরকম। আচ্ছা, এটা হচ্ছে মৌল আর এটা হচ্ছে যোজনী। নরমালি গ্রুপ 1 এ যারা আছে
তাদের সবার যোজনী হচ্ছে 1। ওকে, নরমালি গ্রুপ 2 তে যারা আছে তাদের সবার যোজনী 2। গ্রুপ 13 তে যারা আছে তাদের সবার যোজনী 3। আর গ্রুপ 14 তে যারা আছে তাদের সবার যোজনী হচ্ছে 4। গ্রুপ 15 তে যারা আছে নরমালি তাদের যোজনী হচ্ছে 3। আমি এগুলা নরমাল গুলা লিখতেছি। গ্রুপ 16 2। গ্রুপ 17 1। আর গ্রুপ 18 হচ্ছে 0 নিষ্ক্রিয় গ্যাস। এটা হচ্ছে নরমালি। এখন ব্যতিক্রম গুলা লিখে দিচ্ছি যে কারা একাধিক যেগুলা দেখায়। এক 2 3 4 আবার আস্তে আস্তে শূন্যতে নামছে। ওকে, ওকে, এখন হচ্ছে যেগুলার একাধিক আছে ওগুলা আমি একটু লিখে দিচ্ছি। ধর এই কার্বন, সেটার হচ্ছে 2 আর 4। তারপর হচ্ছে ফসফরাস, সেটার তো দেখলাম 3 5। সালফার 2 4 6। ক্লোরিন 1 3 5 7। তারপর হচ্ছে ওগুলা তো ইয়াগুলা তো আমরা আগেই বলছি যে স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, তারপর হচ্ছে কোবাল্ট। হ্যাঁ, এরা নরমালি 3। তো আরো আছে অবশ্য 3 ছাড়াও আরো তারা দেখায় বিভিন্ন সময় বিভিন্ন জারণ সংখ্যা, তবে তোদের এইটুকু জানলেই হবে। স্ক্যান্ডিনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, কোনটা বাদ পড়লো না। আচ্ছা, এর মধ্যে আয়রন আবার 2টা দেখায়। আয়রন হচ্ছে 2 3। এই এই কয়েকটা সবার 3। হ্যাঁ, আয়রনে হচ্ছে 2 3। কপারের কপারের হচ্ছে 1 2। আর জিঙ্কের 2। জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজও একাধিক দেখায় কিন্তু আমাদের, আচ্ছা ম্যাঙ্গানিজের লিখে দিই। অনেকগুলো আছে, তবে তোরা 2 3 আপাতত জান। আর হচ্ছে নিকেল, জিঙ্ক, যারা নিকেল, জিঙ্ক, এরা হচ্ছে 2। আর কি লাগবে? সিলভার 1। প্লাটিনাম, এটা হচ্ছে 2। আচ্ছা, প্লাটিনাম দরকার নাই, লেড, লেড হচ্ছে 2 4। আর মেবি লাগবে না, এই কয়েকটা তোদের বেশি দরকার হয়। মুখস্থ হয়ে যাবে, বা বেশিরভাগই তোরা জানিস, আলাদা করে মুখস্থ না করলেও চলবে। তো থাকুক এই পর্যন্ত আজকে। আর আমি নোট মেবি আমার কাছে আছে, আমি দিয়ে দিব। আর আর নাইলে যেটুকু লেখা হয়েছে এটুকু এনাফ আর। ওকে, তো আমি আপাতত ক্লাস অফ করতেছি। আল্লাহ হাফেজ।